যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না? যখন কেউ বিএনপি করে বুক ফাটে না? যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না? শুধুমাত্র যুব সংঘ করলে আপনার বুক ফাটে কেন? 5 মাস 8 দিন পরে সুববান গঠনের মাধ্যমে আহলে হাদিসদের মধ্যে যে ঐক্য গড়ে উঠবে, এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে। সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন? জবাব, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আওয়ামী লীগ নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিএনপি নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জামাত ইসলাম নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গণতান্ত্রিক কোন সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হঠাৎ করে জেগে ওঠা ভুঁইফোড় কোনো সংগঠন নয়। আমরা কাদা ছোড়াছড়ি বন্ধ করি, সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি, সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন 2025 এ উপস্থিত থাকবেন আজকের এই কর্মী সম্মেলনের মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামায়াত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, এবং আরও উপস্থিত থাকবেন মজলিসে আমেলা সদস্যবৃন্দ, আরও উপস্থিত থাকবেন এবং আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের কর্মী ও দায়িত্বশীল বৃন্দ। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের এই শ্রম, সকলের এই সময় ব্যয়কে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এটাই যেন জান্নাতের ওয়াসিলা হয়ে যায়। আহলে হাদিসরা যুগ যুগ ধরেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রতিনিধিত্ব করে আসছে। ওহীর বিধানের মর্যাদা রক্ষায় আহলে হাদিসরাই সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। বদর, ওহুদ, খন্দকের ধারাবাহিকতায় ইসলাম এবং দেশের মর্যাদা রক্ষায় আহলে হাদিসরা তাদের জীবন উৎসর্গ করেছে। উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন তার জ্বলন্ত সাক্ষী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার সৈয়দ আহমদ ব্রেলভি, শাহ ইসমাইল শহীদ, এনায়েত আলী, বেলায়েত আলী, বাঁশের কেল্লার ইতিহাসের জনক সৈয়দ নেসার আলী তিতুমির কখনো খানকা মাজারে সৃষ্ট ইসলামকে সমর্থন করেননি, কোনো জাহেলি মতবাদের সাথে কখনো আপোষ করেননি। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সাথে তারা কখনো আপোষ করেননি। ইসলামের নামে সুফিবাদ, কাদিয়ানীবাদ, শিয়াবাদ এবং অন্যান্য বাতিল কোনো ভ্রান্ত আকিদার সাথে তারা আপোষ করেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরবর্তীতে আহলে হাদিসদের এই ঐতিহাসিক সম্মান এবং ঐতিহ্য ক্ষুণ্ণ হতে শুরু করেছিল।
আহলে হাদিসদের চেতনা স্রেফ আহলে হাদিসরাই ভুলতে বসেছিল। সালাতে রাফউল ইয়াদাইন, বুকের উপরে হাত বাঁধা, জোরে আমিন বলা আর পায়ে পা মেলানোই যেন আহলে হাদিসদের মূল কাজ ছিল। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে যখন মুসলিমদের মধ্যে একটা বড় অংশ যারা খানকা এবং মাজারে অবস্থিত বা খানকা এবং মাজারের মধ্যেই তারা তাদের ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছিল, যখন কেউ দিন কায়েমের নামে মাযহাবী রাজনীতিতে ব্যস্ত ছিল, আবার কেউ যখন পাশ্চাত্যের সৃষ্ট ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি মতবাদের পেছনে ছুটছিল, এদেশের যুব সমাজ যখন এই সমস্ত বাতিল মতবাদের পেছনে ছুটছিল এবং এর মধ্যেই হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই উপমহাদেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এদেশের বুকে এদেশের দাওয়াতি ময়দানে আবির্ভাব ঘটে এবং সৃষ্টি করেন, তৈরি করেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে আজকে 12 জুলাই 2025, এই 47 বছর 5 মাস 7 দিন আজকে এই তাওহীদের ঝান্ডা নিয়েই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দেশের ময়দানে কাজ করছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হঠাৎ করে জেগে ওঠা ভুঁইফোড় কোনো সংগঠন নয়, বরং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসে একটা আদর্শ। অনেকেই বলতে পারেন, এখনই তো বললেন যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে 1978 সালের 5ই ফেব্রুয়ারি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে কিভাবে সেটা চলে আসলো? আমি বলবো, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে আদর্শকে লালন করে, যে আদর্শকে প্রতিষ্ঠা করে, যে আদর্শের উপরে ভিত্তি করে চলছে, এই আদর্শ একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব আহলে হাদিসরা কোনো নতুন আদর্শের জন্ম দেয়নি। আহলে হাদিসরা যে আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আহলে হাদিসরা কোনো নতুন বর্তমান জামানার কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে গ্রহণ করেনি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইমাম হিসাবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে। অতএব আহলে হাদিস যুব সংঘ নতুন কোনো সংগঠন নয়। কেউ যখন এদেশের মাটিতে নিজেকে ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করে, কেউ দাবি করছে নিজেদেরকে দাবি করছে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর অনুসারী হিসেবে, কেউ দাবি করছে যে আমি ইমাম মালিক রাহমাহুল্লাহর অনুসারী, কেউ দাবি করছে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর অনুসারী, তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দাবি করছে যে আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অতএব তাদের সাথে আমাদের পার্থক্য এখানেই। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে যে বাংলা যুব আহলে হাদিসদের কোনো অস্তিত্ব 200 বছর আগে ছিল না। আমি বলবো, যারা এই কথা বলে তাদেরই কোনো অস্তিত্ব ছিল না, বরং আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। কারণ আহলে হাদিসরা যেই আদর্শকে লালন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে। যারা আজকে বলছে বা আহলে হাদিসদের আদর্শ 200 বছর আগে ছিল না বা আহলে হাদিসদের অস্তিত্ব 200 বছর আগে ছিল না, তারা যখন নিজেদেরকে হানাফি পরিচয় দেয়, আমি বলবো ইমাম আবু হানিফার অস্তিত্ব 200 বছর আগে ছিল না। ইমাম আবু হানিফার অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। কিন্তু আহলে হাদিস আদর্শের অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বর্তমান জামানার কিন্তু আহলে হাদিস জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনতে পাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি দল ভাঙ্গা সংগঠন। মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার নাকি একটি দল ভেঙে এসে দল থেকে কিছু লোককে বের করে নিয়ে এসে আলাদা সংগঠন তৈরি করেছেন এবং আহলে হাদিসদের অনৈক্য সৃষ্টি করেছেন, আহলে হাদিসদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। এই কথা আমরা শুনতে পাই নাকি পাই না? জবাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করব।
এবং আমি নিজেই তার উত্তরও দেব। এর মাধ্যমে স্পষ্ট হবে যে দল ভাঙ্গা সংগঠন কারা, কোনটি দল ভাঙ্গা সংগঠন, আর কারাই না মানে বিচ্ছিন্ন দলের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। যেমন 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে কত সালে? কেউ বলতে পারবেন? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে 1978 সালের 5ই ফেব্রুয়ারি, আর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে 1989 সালের 21শে জুলাই। তাহলে কত বছর পরে সম্পর্কহীনতার ঘোষণা? 12 বছর পরে। 12 বছর পরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ডক্টর গালিব স্যার তিনি কি বের হয়ে এসে প্রতিষ্ঠা করলেন, নাকি এটা আগে থেকেই ছিল? যখন জমিয়তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একসাথে কাজ করত, তখনই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে। যুব সংঘ প্রতিষ্ঠা লাভের 12 বছর পরে এসে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর প্রশ্ন, যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কোথায়? জায়গাটি কোন জায়গা ছিল? উত্তর, যাত্রাবাড়ি মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মসজিদে। আচ্ছা বলুন তো, এই জায়গা এটা কি আহলে হাদিস আন্দোলনের মার্কাজ না জমিয়তে আহলে হাদিসের মার্কাজ? তাহলে যুব সংঘ যদি পরে প্রতিষ্ঠা হয়, তাহলে জমিয়তের মার্কাজে কি যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে? এই কথা কি সত্য হতে পারে? কখনোই নয়। বরং জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানেই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল এবং তার 12 বছর পরে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, যে বৈঠকে যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন? যুব সংঘ প্রতিষ্ঠা লাভের যে বৈঠক, যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে যে বৈঠকে 1978 সালের 5ই ফেব্রুয়ারি যেই বৈঠকের মাধ্যমে যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে, সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন? জবাব, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান BA-BT হাফিজ রাহিমাহুল্লাহ। তাহলে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান BA-BT তিনি ছিলেন এই বৈঠকের সভাপতি। অতএব জমিয়তে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পরে এসে নতুন করে জেগে ওঠেনি, বরং জমিয়তে আহলে হাদিস এর তত্ত্বাবধানেই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রশ্ন নম্বর 4, 1980 সালের 5 ও 6 এপ্রিলে ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ও ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে যুব সংঘের যে প্রথম সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তার সভাপতিত্ব কে করেছিলেন? প্রথম সম্মেলন, প্রথম সেমিনার যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা 1980 সালে, তার সভাপতিত্ব কে করেছিলেন? জবাব, ডক্টর বারি স্যার, ডক্টর আব্দুল বারি স্যার তিনি এই প্রথম সম্মেলনের সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। প্রশ্ন নম্বর 5, 1981 সালে গঠনতন্ত্রে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল, তা কার কর্তৃক প্রকাশিত হয়েছিল? জবাব, ডক্টর আব্দুল বারি স্যার কর্তৃক আল হাদিস প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস 98 নওয়াবপুর রোড ঢাকা 1 হতে মুদ্রিত। তাহলে যুব সংঘের যে গঠনতন্ত্রের প্রথম সংস্করণ সেটাও কিন্তু ডক্টর আব্দুল বারি স্যার কর্তৃকই মুদ্রিত ছিল। প্রশ্ন নম্বর 6, উক্ত গঠনতন্ত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের গঠনতন্ত্রের প্রথম অধ্যায়ের ধারা 1-এ এই সংগঠনের নামকরণ কি করা হয়েছিল? জবাব, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানেই এই গঠনতন্ত্রের যে প্রথম অধ্যায় যখন গঠন করা হয়েছিল, এই অধ্যায়ের প্রথম ধারাতেই বলা হয়েছে এর সংগঠনের নাম হলো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। প্রশ্ন নম্বর 7, 1989 সালের 21শে জুলাই যখন জমিয়তে আহলে হাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে, তখন কি ব্যক্তি ডক্টর গালিব স্যারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল, না বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল? ব্যক্তি ডক্টর গালিব স্যারের সাথে নাকি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে? জবাব,
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল। আমি বলবো যে ওই সময় যদি ডক্টর গালিব স্যার আসলেই দোষী হয়ে থাকতেন, তাহলে ডক্টর গালিব স্যারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া দরকার ছিল। যুব সংঘ কি দোষ করেছিল? যুব সংঘ একটা দলের সাথে যখন সম্পর্কহীনতার ঘোষণা দেয়, তখন কি এই বিভক্তি তাহলে কার দ্বারা সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন নম্বর 8, যখন বাংলাদেশ জমিয়তে সুববান গঠন হলো, এটাও একটা জমিয়ত আহলে হাদিসের আন্ডারে যুবকদের নিয়ে একটি সংগঠন হলো। যুব সংঘ ছিল যুবকদের নিয়ে একটা সংগঠন, আবার সুববান গঠিত হলো। আচ্ছা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো 1989 সালের 21শে জুলাই। আর জমিয়তে সুববান গঠন হলো কত সালের কত তারিখে? কে বলতে পারবেন? জমিয়তে সুববান গঠন হলো 1989 সালের, একই সালেরই 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর। দেখেন, একই সালে মাত্র 5 মাস 8 দিন পরে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার মাত্র 5 মাস 8 দিন পরে জমিয়তে সুববান গঠন হলো। আমি বলবো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতা ঘোষণার পরে মাত্র 5 মাস 8 দিন পরে 5 মাস 8 দিন পরে সুববান গঠনের মাধ্যমে আহলে হাদিসদের মধ্যে যে ঐক্য গড়ে উঠবে, এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। ঐক্যের কোনো পথ রাখা হয়নি এবং সেটা স্থায়ীভাবে বিভক্তির সৃষ্টি করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন নম্বর 9, জমিয়ত কেন সম্পর্কহীনতার ঘোষণা দিল? এটা অনেকের প্রশ্ন জাগতে পারে যে এমনিতেই তো সম্পর্কহীনতার ঘোষণা দেয় না, অবশ্যই কিছু কারণ থাকবে। কেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জমিয়তে আহলে হাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল? তারা যেটা প্রকাশ করেছে তাদের সাপ্তাহিক আরাফাতে, তারা 4টি কারণ বা 3টি কারণ উল্লেখ করেছে। 3টি কারণে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা। 1, ব্যস্ততা, অর্থাৎ ডক্টর গালিব স্যার নাকি ব্যস্ততার কারণে তাকে দেওয়ার সংগঠন চলে না। 2, আর্থিক হিসাব না দেওয়া, ডক্টর গালিব স্যার নাকি আর্থিক হিসাব দেননি, বারবার হিসাব চেয়েও হিসাব দেননি, এই একটা অভিযোগ খাড়া করেছে। 3, জমিয়তের সাথে নিয়মিত সম্পর্ক বজায় না রাখা, ডক্টর গালিব স্যার নাকি জমিয়তে আহলে হাদিসের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখতেন না। এই 3টি কারণ উল্লেখ করা হলো। প্রথম 1 নম্বর কথা বলবো যে এই যে 3টি কারণ, এই 3টি কারণ কি এটা ব্যক্তিগত কারণ না সাংগঠনিক কারণ? এই 3টি কারণ যদি সত্য ধরে নিই 1 সেকেন্ডের জন্য, তাহলে এটা একটা ব্যক্তিগত কারণ ছিল। ব্যক্তি কারণের জন্য ব্যক্তি শাস্তি পেতে পারে, কোনো ব্যক্তির সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া যেতে পারে, কিন্তু যুব সংঘের সাথে কেন সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো? এই কথা প্রমাণ করে যে এই সমস্ত কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো মিথ্যা। এগুলো মাত্র একটা তাদের মুখ রক্ষার জন্যই তাই এই সমস্ত কারণ উল্লেখ করেছে। প্রকৃত কারণ কি ছিল সেটা আমাদের জানার বিষয়। প্রকৃত কারণ ছিল কি? প্রকৃত কারণ ছিল মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহের সাংগঠনিক দাবি প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীন থাকা। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর গালিব স্যার আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর যে দাবি ছিল, এই দাবির ওপরে তিনি অটল ছিলেন। সেই দাবিটি কি ছিল? দাবি ছিল কোনো ব্যক্তি আহলে হাদিস সংগঠনের সাথে সম্পৃক্ত হলে তাকে অন্যান্য আদর্শিক দল ত্যাগ করতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রভৃতি জাহেলি মতবাদের সাথে কোনরূপ সংশ্লিষ্টতা থাকবে না। অনুরূপভাবে ইসলামের নামে মওদুদিবাদ, ইলিয়াসি মতবাদ, মাযহাবী তন্ত্র ইত্যাদি কোনো দলের সাথে জড়িত থাকা যাবে না। এই দাবি মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর দাবি। এই দাবি প্রতিষ্ঠার ব্যাপারে মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর গালিব স্যার একবার আপোষহীন ছিলেন। এই জন্যই কিন্তু মূল সম্পর্কহীনতার মূল কারণ হচ্ছে এইটা। আলহামদুলিল্লাহ সেটার বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাই। আজকে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এভাবে আপোষহীন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী
কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হবে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আওয়ামী লীগ নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিএনপি নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জামাত ইসলাম নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে বাংলাদেশের সকল ঘরানার আহলে হাদিসকে এক মঞ্চে দেখা যায়, শুধুমাত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও আহলে হাদিস আন্দোলনকে দেখা যায় না। এর কারণেই তো আজকে আহলে হাদিসদের মধ্যে ঐক্য হচ্ছে না। তাদের দাবি হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কারণেই ঐক্য হচ্ছে না, কারণ সবাই এক মঞ্চে যায়, কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাদের মঞ্চে উপস্থিত হয় না। জবাবে আমি বলবো, আদর্শিক ঐক্য ছাড়া কোনো ঐক্য সম্ভব নয়। আপনার সাথে আমার আদর্শের মিল নাই, ঐক্য কিভাবে হবে? একই মঞ্চে উঠে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, একই মঞ্চে উঠে গণতন্ত্রের দাবি তুলবেন, একই মঞ্চে উঠে আমি গণতন্ত্রের বিপক্ষে কথা বলবো, একই মঞ্চে উঠে আপনি সংগঠনকে হারাম ফতোয়া দিবেন, আর আমি একই মঞ্চে উঠে সংগঠনের গুরুত্ব বর্ণনা করব। এই ধরনের খিচুড়ি মার্কা ঐক্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আহলে হাদিসদের মধ্যে ঐক্যের যত চেষ্টা চালানো হয়েছে, অন্য কারো পক্ষ থেকে এত চেষ্টা চালানো হয়নি। তার প্রমাণ আমি আপনাদেরকে পেশ করছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করলো 1989 সালের 21 বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জমিয়তে আহলে হাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল 1989 সালের 21 জুলাই। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করলো 1994 সালের 23 সেপ্টেম্বর। এই যে 5.5 বছর ওয়েট করলেন, প্রথমত এই ওয়েট করার পেছনে কারণ হলো সবসময় এক হতে চেয়েছিলেন, আবার নতুন কোনো সংগঠন না তৈরি হোক। এই যুব সংঘ যেহেতু আগে থেকেই সৃষ্টি, অতএব এই যুব সংঘের সাথে ও জমিয়তে আহলে হাদিস একাত্মতা ঘোষণা করুক, এই জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই 5 বছর অপেক্ষা করা হয়েছে। তারপরেও যখন সফলতা অর্জন হয়নি, তখনই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুরব্বী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 2 নম্বরে বলবো, গত 5/2/2014 5 ফেব্রুয়ারি 2014 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের পক্ষ থেকে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি, তখন ডক্টর ইলিয়াস স্যার ছিলেন, তার বরাবর চিঠি মারফত বাই হ্যান্ড হাতে হাতে পাঠানো হয়েছিল। 3 জনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল ঐক্যের ডাক দিয়ে, যে আসুন আমরা ঐক্য করি। 3 জন হলেন, এক আমাদের আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, 2 জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ, এবং 3 কাজী হারুন হাফিজাহুল্লাহ। এই 3 জনকে প্রতিনিধি পাঠিয়ে তার কাছে একবার বাই হ্যান্ড চিঠি পাঠানো হলো যে আসুন আমরা এক হই। এবং সেখানে চিঠিতে 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2014 আমাদের রোজ বৃহস্পতি এবং শুক্রবার তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী ওনাদাপাড়াতে। প্রফেসর ডক্টর ইলিয়াস রাহিমাহুল্লাহকে তাকে দাওয়াত করা হলো যে আসুন আপনি আমাদের একজন ভাই হিসেবে, মেহমান হিসেবে আমাদের তাবলিগ ইজতেমা উপস্থিত হন এবং আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা আজ পর্যন্ত সে চিঠির উত্তর এখন পর্যন্ত দেয় নাই। দ্বিতীয়ত, আমরা সাম্প্রতিক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আমরা যুবকরা একটু চেষ্টা করলাম ঐক্যের জন্য, যেটা আপনারা অনেকেই খবর রেখেছেন। গত 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, আপনার পার্শ্ববর্তী উদ্যানে। সেই দিনে আমাদের একটা বৈঠক হয়েছিল জমিয়তে সুবহানা আহলে হাদিস এবং অন্যান্য সকল সংগঠনের দায়িত্বশীলদেরকে নিয়ে। সেখানে আমি নিজে উপস্থিত ছিলেন, আমার সাংগঠনিক সম্পাদক আহমদুল্লাহ উপস্থিত ছিলেন, এবং জমিয়তে সুবহানের সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত ছিলেন, এবং আরও আহলে হাদিস ছাত্র সমাজ থেকে শুরু করে যা সংগঠন রয়েছে সেগুলো উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আমরা চেয়েছিলাম যে আমরা সকল ঘরানার আহলে হাদিস এই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েল বিরোধী এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উপস্থিত হব এবং একই সুরে কথা বলবো।
এটা আমরাই তার আগে একটা অনলাইন মিটিং করেছিলাম, এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আমরা মোহতারাম আমিরে জামাতকে এই প্রস্তাব করেছিলাম। মোহতারাম আমিরে জামাত অবশ্যই আপনাদের জেলা মিটিংয়ে এই প্রস্তাব পেশ করেছিলেন যে আমরা সামনে 11 তারিখে আমরা ঢাকা উপস্থিত হব, এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই তারিখে যখন আমরা উপস্থিত হলাম তখন একমাত্র জমিয়তে আহলে হাদিসের মুরব্বীদের কারণে এই ঐক্য সম্ভব হয়নি। তারা বসতে রাজি হয় নাই, এক মঞ্চে উপস্থিত হতে রাজি হয় নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বুঝতে পারি কাদের মাধ্যমে এগুলো হচ্ছে, অথচ আমাদের নামে এগুলো ভুল প্রচারণা চলছে। এখন আবারও শুনছি স্যারের নামে এমন কিছু বলা হচ্ছে যে আমাদের স্যার এবং এখান থেকে মাদ্রাসা আরাবিয়া থেকে পড়ালেখা করে অন্য কোনো সংগঠন যখন কেউ করে তখন কোনো কারো আবার বুক ফেটে যায়, অন্তর কলিজা ফেটে যায়। এই ধরনের বক্তব্য আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি বলবো আপনার তো কই, যখন মোহাম্মদী আরাবিয়া মাদ্রাসায় লেখাপড়া করে যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না? যখন কেউ বিএনপি করে বুক ফাটে না? যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না? শুধুমাত্র যুব সংঘ করলে আপনার বুক ফাটে কেন? সম্মানিত উপস্থিতি, এটা বুঝতে হবে, এটা হিংসা, হিংসা ছাড়া কিছুই নয়। এত প্রচণ্ড হিংসুক, এই হিংসার কারণে কিন্তু আজকে আহলে হাদিস সমাজ ঐক্যবদ্ধ হতে পারছে না। যারা এই ধরনের বক্তব্য পেশ করছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তাদেরকে সত্য বলার তৌফিক দান করো। এবং আমি বলবো তাদেরকে স্মরণ করে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদু। কোন বান্দার অন্তরে দুইটি জিনিস কখনো একত্রিত হয় না, এক ঈমান, দুই হিংসা। হিংসার ঈমান কখনো একত্রিত হয় না। অর্থাৎ যে হিংসুক সে ঈমানদার নয়, যে ঈমানদার সে হিংসুক নয়। অতএব হিংসা ত্যাগ করি, আমরা আপোষে পরস্পরে কাছাকাছি আসি, আমরা কাদা ছোড়াছড়ি বন্ধ করি, সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি, সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই কর্মী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি আমার এই বক্তব্যের পরিশেষে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উপর ইস্তেকামত রাখুন। আমরা যেন এর উপরে থেকে এই সহিহ তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলেই আজকের এই কর্মী সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।